7ই মার্চের জন্য অপেক্ষা করলাম, মনে করলাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু তিনি স্বাধীনতার দ্বারে কাছেও ছিলেন না। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, বাংলাদেশের না। তিনি স্বাধীন বাংলাদেশ চায় নাই, এটাই হলো বাস্তবতা। 18ই মার্চ শেখ মুজিব যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো না, জিয়াউর রহমান সাহেব, আমি এবং কর্নেল আমার চৌধুরী, এই প্রথমবার আমরা তিনজন একসাথে মিলিত হলাম এবং চূড়ান্ত একটা পরিকল্পনা করলাম। তৎকালীন মেজর জিয়া এবং আমার অফিসের মধ্যে পার্থক্য ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। আমি ছিলাম কোয়ার্টার মাস্টার, উনি ছিলেন 2IC সহ অধিনায়ক। উনার সাথে আমি কখনো কোনো জায়গায় চাকরি করি নাই, কোনো জায়গায় আমার দেখা হয় নাই। উনি ISI-তে চাকরি করেছেন, আমিও ISI-তে চাকরি করেছি। সুতরাং একে অপরকে আমি অন্তত উনাকে তখন বিশ্বাস করতাম না, কারণ জানি না, শুনি না, কি কথা বলি, কোথায় ফাঁসিয়া যায়, কোথায় জেলে ঢুকে যায়, কোনো ঠিক নেই। ওনার বাসাটা ছিল আমাদের অফিসার্স মেসের খুবই কাছে, 150 গজের মধ্যেই। একদিন সন্ধ্যার সময় উনি আমাকে সংবাদ দিলেন যে তুমি আমার বাসায় আসো। নিচে 3 তলার বাসা ছিল, 1 তলা 2 তলায় উনি থাকতেন, 3 তলায় লেফটেন্যান্ট মাহফুজ তার বউ নিয়ে থাকতো। নিচের তলায় বসলাম, দীর্ঘক্ষণ উনি আলাপ করলেন, আমি শুনলাম, কোনো অংশগ্রহণ করলাম না। তখন উনি আমাকে বললেন, 1 ঘন্টা কথা বললাম, তুমি একটা কথাই বললে না। আমি কিছু জানি না, আমি বলবো কোত্থেকে? আমি তো আজকে শোনার জন্য আসছি আপনার কাছ থেকে। উনি তখন আমার সাথে কথা বলে সুবিধা করতে পারলেন না, এবং উনি এটাই জানেন যে আমাকে ছাড়া বিদ্রোহ করাটা সম্ভব না, কারণ কোয়ার্টার মাস্টার হিসেবে সবার সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল। এবং যেহেতু আমি 4 বেঙ্গল থেকে 130 জন সদস্য নিয়ে গিয়েছিলাম, এটা আমার জন্য একটা বাড়তি সুবিধা ছিল। কয়েকদিন পরে উনি আমাকে আবার ডাকলেন, গেলাম বাসায়, আবার কথা শুরু করলেন। না, আমি বললাম লম্বা চৌড়া কথা না বলে শর্টকাট বলেন, কি করতে চান বলেন। বল, দেশের জন্য কি করা উচিত? আমি, আপনি সিনিয়র, আপনি বলেন কি করা উচিত। বলে, বিদ্রোহ করলে কিরকম হয়? আমি, খুব ভালো হয়। ভালো যদি হয় তাহলে তুমি ট্রুপসের দায়িত্ব তো তোমাকে নিতে হবে। আমি দায়িত্ব নেব, অফিসারদের দায়িত্ব নেব। আস্তে 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 অফিসারদেরকে একটু একটু বলা শুরু করলাম, দেশের এই অবস্থা, এই অবস্থায় কি করণীয়। কিন্তু আমরা যে বিদ্রোহ করব, এটার ধারে কাছেও নেই। শুধু দেশের এই অবস্থা হলে আমাদের কি করণীয়, আস্তে 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 মোটিভেশন করা শুরু করলাম। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমার নায়েব সুবেদার কোয়ার্টার মাস্টার আব্দুল হামিদ, যশোর বাড়ি। তার মাধ্যমে আমি প্রত্যেক প্লাটুনে 1 জন 2 জন রিক্রুট করলাম। রিক্রুট করে তাদের মাধ্যমে ট্রুপসের মধ্যে একটা স্থান করে নিলাম যে আমরা যদি বিদ্রোহ করি কখনো বিপদে পড়ব না। জিয়া সাহেবের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। জিয়া সাহেবকে তখনও আমি বলি নাই যে কর্নেল আমার চৌধুরী সাহেবের সাথে আমার আলোচনা অলরেডি 2 মাস আগের থেকেই চলছে। 7ই মার্চের জন্য অপেক্ষা করলাম, মনে করলাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু তিনি স্বাধীনতার দ্বারে কাছেও ছিলেন না। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, বাংলাদেশের না। তিনি স্বাধীন বাংলাদেশ চায় নাই, এটাই হলো বাস্তবতা। এটা আমি পরে বলবো আপনাদেরকে। জিয়াউর রহমান সাহেবের সাথে আস্তে 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 আরো খোলাখুলি ভাবে আলাপ শুরু করলাম। একদিন আমি জঞ্জুয়া সাহেবকে বললাম, আমি তো ভালো করে কোয়ার্টার মাস্টারের কাজগুলি বুঝি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। বলতে, আমার কি এটা সময় আছে নাকি এটা বুঝিয়ে দেওয়ার জন্য? তুমি জিয়ার কাছে যাও। আমার তো উদ্দেশ্য ছিল জিয়া সাহেবের কাছে যাওয়া। উনি আমাকে বললেন জিয়া সাহেবের কাছে যাও। তো জিয়া সাহেবের কাছে গিয়ে আমি বইটা, বড় আলামটা খুলে হাতে আঙুল দিয়ে লাইনে লাইনে দেখাতাম, আর 2 জনে কথা বলতাম। এছাড়াও মাঝে মাঝে উপরে 3 তলায় বাথরুম ছিল, উনি বাথরুমে ঢুকতেন, কিন্তু কোনো প্রস্রাব করতেন না। বাথরুমে ঢুকে দরজাটা একটু ফাঁক রাখতেন, আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। এমন মনে হয় যেন একজনে প্রস্রাব করতেছে, আরেকজনে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। এইভাবে আমরা 2 জনে কথা বলতাম। নিয়মিত আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা ছিল। ফাইনালি 18ই মার্চ শেখ মুজিব যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো না, জিয়াউর রহমান সাহেব, আমি এবং কর্নেল আমার চৌধুরী, এই প্রথমবার আমরা 3 জন একসাথে মিলিত হলাম এবং চূড়ান্ত একটা পরিকল্পনা করলাম কিভাবে কি করব। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হলো, তারা 20 বেলুচ রেজিমেন্টকে দমন করবে, আর আমরা যে কোনো অবস্থার জন্য 8ম বেঙ্গল রেজিমেন্ট প্রস্তুত থাকবো।
পরবর্তী পর্যায়ে অবশ্য ইপিআর এর সাথে আমাদের কিছু কিছু কথা হয়েছিল, কিন্তু ইপিআর সেভাবে অ্যাক্টিভ ছিল না। শর্টকাট করার জন্য, কারণ দীর্ঘক্ষণ যাবৎ ক্যামেরাম্যানেরা অধৈর্য হয়ে বসে আছে, তারা তাদের খোরাক পায় নাই। তারা আসছিল অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য, সেটা পায় নাই। আপনারা কয়েক কোথায় ছিলেন পোস্টিং, ওইটাই তারা শুনেছে।